আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই ভালো আছো? আচ্ছা, সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। আচ্ছা। তো আজকে দেখবো হচ্ছে আমাদের কিছু কনভার্টার নিয়ে, যেগুলো কিনা আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এবং ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আছে। তো নরমালি কিছু সিগন্যাল আছে যেগুলাকে সাধারণত আমাদের ডিভাইসের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলাকে ওরকম কনভার্টেড ডাটা ইনপুট দিতে হয়। যেমন কোন ডিভাইস যদি সে শুধুমাত্র ডিজিটাল ডাটা নিয়ে কাজ করে, সেখানে যদি আমরা অ্যানালগ ইনপুট দেই, সেটা কিন্তু কাজ করবে না। প্রপারলি কাজ করবে না বা একেবারেই কাজ করবে না। সো একটা ডিজিটাল ডিভাইসকে ইনপুট দিতে হলে শুধুমাত্র সে ডিজিটাল ইনপুট নিবে। আর বেসিক্যালি নেচারে আমরা যে ধরনের ডাটাগুলো সাধারণত পেয়ে থাকি, সেগুলো হচ্ছে অ্যানালগ ইন নেচার। ওকে? তো সেগুলোকে অবশ্যই আমাদের ডিজিটাল কম্পিউটার বা এনি অ্যানালাইসিস এর জন্য যে ধরনের ডিভাইসে আমরা এটাকে ইনপুট দিব, অবশ্যই সেটাকেও ডিজিটাল হইতে হবে। ঠিক আছে? তো এই কারণে আমাদের একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার প্রয়োজন। আবার মাঝে কিছু ডিজিটাল ডাটা আছে যেগুলাকে আমাদেরকে ভাইস ভার্সা হয়তো যাইতে হয়। যেমন ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন এর প্রয়োজন হয়। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। The analog quantities are continuous function with time, and most transducers give an analog output. যেমন অ্যানালগ আউটপুট গুলা কিভাবে কন্টিনিউয়াস হয়, অ্যানালগ সিগন্যাল গুলো সাধারণত এরকম, রাইট? যেমন তুমি ধরো প্রত্যেকটা সেকেন্ডে তুমি কিন্তু ভ্যালু পাচ্ছ। তার এটা যদি 10 পর্যন্ত হয়, তুমি 1 সেকেন্ডে ভ্যালু পাবা, 4 সেকেন্ডে ভ্যালু পাবা, 6 সেকেন্ডে ভ্যালু পাবা। প্রত্যেকটা সেকেন্ডে তোমার এখানে ভ্যালু আছে। কিন্তু এগুলোকে আমরা ডিজিটালাইজ করে ফেলি, হ্যাঁ? ডিসক্রিট ভ্যালু এরকম করে ফেলি। হুম? তখন কি হবে? এই যে এটা চলে যাবে। তখন কি হবে? প্রত্যেকটা তখন কিন্তু ধরো 1 সেকেন্ডের ডাটা আছে, 1 to 2 সেকেন্ড, 2 সেকেন্ড ডাটা আছে, কিন্তু 1.5 সেকেন্ডে কোনো ডাটা থাকবে না। ঠিক আছে? বোঝা গেছে? এটা হচ্ছে ডিজিটালাইজেশন। তো আমরা কেন দরকার? With the introduction of the digital computer, the data taken in the physical system has to be converted into the digital form, যেটা একটু আগে আমি বলে আসছি। ঠিক আছে? The data to be fed to digital devices normally appears in analog form. For example, a temperature difference would be represented by a voltage output of a thermocouple. তো আমরা থার্মোকাপল সম্পর্কে জানি। থার্মোকাপলে কি হয়? তার দুইটা জাংশনে যদি টেম্পারেচার ডিফারেন্স আমরা দেখি বা ক্রিয়েট করতে পারি, একটাতে হচ্ছে রেফারেন্স কোল্ডার জাংশন, কোল্ড জাংশন, আর একটা হচ্ছে হায়ার টেম্পারেচার হট জাংশন। ঠিক আছে? তখন যখন এই ধরনের দুই ধরনের টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট হবে, তখন কি একটা ভোল্টেজ ইনডিউসড হবে, জেনারেট হবে। এখন ভোল্টেজ যেটা জেনারেট হচ্ছে, ধরো মনে করো যে 5 মিলিভোল্ট অথবা 10 মিলিভোল্ট, যাই হোক না কেন, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল। হ্যাঁ? কারণ এরকম ডিসি হোক আর একটা এসি হোক, হুম? যেগুলো মানে যেখানে হচ্ছে প্রত্যেকটা টাইমের সাথে ডাটা পাওয়া যায়, সেটাই হচ্ছে তোমাদের অ্যানালগ সিগন্যাল। সো এগুলাকে আমাদেরকে কি করতে হবে? যদি আমরা যদি ডাটাগুলো যে ডিসপ্লেতে দেখতে চাই, সেগুলা কি করতে হবে? প্রথমে ডিজিটাল ভ্যালুতে কনভার্ট করতে হবে, তারপরে এগুলা সাধারণত মনিটর বা ডিসপ্লেতে আমরা ডিসপ্লে করতে পারি। Therefore, the need arises for a device that converts analog information into the digital form. Therefore, analog to digital AD conversion, অথবা এটাকে কি বলে? Analog to digital মানে কি? AD conversion devices are used in measurement and instrumentation systems. Okay. এখন অ্যানালগ AD কনভার্টারে যাওয়ার আগে আমাদের আসলে কিছু টার্ম সম্পর্কে পরিচিত হতে হবে। যেমন AD কনভার্টারের রেজোলিউশন কি জিনিস, কোয়ান্টাইজেশন কি জিনিস, হ্যাঁ? তাছাড়া হচ্ছে তার অ্যাপারচার টাইম কি, তার স্যাম্পলিংটা কি, এগুলো আমাদের জানতে হবে। তাহলে একটা করে আমরা আসি। তাহলে আমরা এখানে একটা যেটা কনসিডার করতেছি, in order to convert an analog quantity to a digital number involves quantization. তো কোয়ান্টাইজেশনটা কি জিনিস একটু পরে আসতেছি আমরা। The characteristics of a quantizer are shown in 27.70 26.70। আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে কোয়ান্টাইজেশনটা দেখাইছে। তো এখানে কোয়ান্টাইজেশনটা কেমন? দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেপ সাইজ আছে এখানে। তো স্টেপ সাইজ এর আগে বেসিক্যালি এখানে একটা সাইন ওয়েভ ছিল। হুম, এরকম এই থেকে এসে এদিকে গেছে। তো যেটা করছে এখানে, এটাকে বিভিন্ন ধরনের স্টেপিং সাইজে ভাগ করছে। কি কারণে? কারণ দেখো, তুমি যদি 0.5 সেকেন্ড ডাটা নাও, হুম, তখন মনে করো কত আছে? 1 ভোল্টের মতো আছে। তুমি 1.5 এ নাও, 2 ভোল্টের মতো আছে। 0.5 থেকে 1.5, ধরো এখানে 1 সেকেন্ডে তুমি ডাটা নাও, তাহলে কত আছে? এখানেও একটা ডাটা আছে, ডিফারেন্ট। কিন্তু তুমি এখন দেখো এটাকে কোয়ান্টাইজড করার ফলে, হ্যাঁ, এই সিগন্যালটাকে আসলে
কোয়ান্টাইজ করার ফলে কি হয়েছে, তুমি 1 থেকে 1.5 পর্যন্ত কিন্তু সেম ভ্যালু তুমি পাচ্ছ, রাইট? 2 থেকে 2.5 তুমি সেম ভ্যালু পাচ্ছ। এখন হিসাব করতে আরো বেশি সুবিধা। বোঝা গেছে? এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। This quantizer is for conversion of analog voltages of 0 to 7 ভোল্ট। দেখো এটাকে আমরা 7টা ভোল্টেজ লেভেলে আমরা ভাগ করে নিছি। এই সিগন্যালটা যে অ্যানালগ সিগন্যালটা ছিল, যে সাইন ওয়েভটা ছিল, এটা ম্যাক্সিমাম ভোল্টেজ ছিল 7 ভোল্ট। এটাকে আমরা 7টা স্টেপে ভাগ করে নিছি। Now in binary code the decimal number 7, the highest value যেটা 7 ছিল তার ইকুইভ্যালেন্ট কত হবে বাইনারিতে? 111 না? তো এক একটা ডিজিট মানে হচ্ছে একটা বিট, তাহলে 111 মানে হচ্ছে 3 বিটস। The analog input is shown in figure 26.70a on the horizontal axis and the discrete output level shown in the vertical axis. এখানে দেখা যাচ্ছে ডিজিশন লেভেল গুলো, আর এখানে হচ্ছে তার আউটপুট কোড গুলো। তারপরে একটা সম্পূর্ণ অপারেশনটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, কোয়ান্টাইজেশন আর একটা হচ্ছে কোডিং। তো কোয়ান্টাইজেশন মানে হচ্ছে এভাবে ভাগ করা, আর কোডিং গুলো হচ্ছে তাদের করসপন্ডিং ভ্যালু গুলো দেখা যায়, মানে কোড। 1 এর কত 001, 2 এর কত 010, 3 এর কত 011, 4 এর কত 100। The decision levels of AD converter are at 0.5, 1.5, 2.5, 3.5, etc. Thus the design levels are spaced 1 volt apart. তাহলে আমি কি বলতে পারি, 0.5 এ নিছি, 1.5 নিছি, তার মানে দেখো একটা থেকে একটা ডিফারেন্স কত, 1 ভোল্ট না? 1.5, 2.5, দেখো ডিফারেন্স কত, 1 ভোল্ট না? এটা বোঝা গেছে? Thus the design levels are spaced 1.1 volts apart. Analog values between two decision levels cannot be correct. আচ্ছা, এখানে যেটা বলছে যেগুলো হচ্ছে আমাদের ডিসিশন লেভেল, যেমন 0.5, 4.5, 3.5, 5.5, ইন বিটুইন তো একটা ভ্যালু আছে, ধরো এটার ভিতরে আছে একটা 4 আছে, 4.1 আছে, এগুলা কিন্তু আবার কোডিং করা যাবে না। ঠিক আছে, যদি কোডিং করতে হয় তাহলে যদি আমি ইন বিটুইন ভ্যালুকে কোডিং করা যাবে না, শুধুমাত্র কোডিং করতে হলে আমাকে জাস্ট ডিসিশন লেভেল এক্স্যাক্টলি ডিসিশন লেভেলে যে ভোল্টেজটা আছে সেটাকে আমাকে কোডিং করতে হবে। আর আদারওয়াইজ আমাদেরকে এই পদ্ধতিতে যেতে হবে 1 প্লাস মাইনাস 0.5। ঠিক আছে, যেটা কিনা ইকুইভ্যালেন্ট, যদি তুমি যদি এখান থেকে 0.5 যোগ করো বিয়োগ করো, তার ইকুইভ্যালেন্ট হবে ভ্যালুটা হবে 1, তার করসপন্ডিং ডিজিটাল ভ্যালু হচ্ছে 001। বোঝা গেছে? দ্য ডিসটেন্স বিটুইন ডিসিশন লেভেল ইজ কিউ। তো দুইটা ডিসিশন লেভেলের যে মধ্যকার দূরত্ব সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন কিউ, কোয়ান্টাইজেশন সাইজ বলে আর কি বেসিক্যালি। হ্যাঁ, and n bit AD converter has to the power n discrete levels, তার মানে এর এখানে কটা আছে 3 বিটস, তার 2 into 2 2 to the power 3 ডিসক্রিট লেভেল, তার মানে 8টা ডিসক্রিট লেভেল। দেখো 8টা লেভেল কিনা, দেখো 1 2 3 4 5 6 7 8। ওকে, আর তার রেজুলেশনটা কি হবে 1 to the power n। তাহলে বোঝা গেছে এখানে রেজুলেশনটা কি। ওকে, তাহলে আমরা শিখলাম হচ্ছে কোয়ান্টাইজেশনটা কি আর হচ্ছে রেজুলেশনটা কি। If the input to the quantizer is moved through its full range and subtracted from the discrete output levels, the error signal is shown in figure 26.70b। এটা হচ্ছে তার এরর সিগন্যালটা। এরর সিগন্যালটা কোত্থেকে আসছে, এই যে দেখো আমি যদি এখানে প্রত্যেকটা পয়েন্টে এটার সাথে যদি এটা বিয়োগ করি, যেমন ইনপুট, হ্যাঁ ইনপুট হচ্ছে আমার এটা, ঠিক আছে, the input to the quantization level is moved through its full range and subtracted from the discrete output level। এই যে ডিসক্রিট যে আউটপুট লেভেল গুলো আছে, হ্যাঁ এগুলো থেকে যদি আমরা বিয়োগ করি, যেমন 1 মাইনাস 0.5, 0.5, তাহলে 1.5 মাইনাস 2 মাইনাস 0.5। তো এখানে যদি প্রত্যেকটা ভ্যালু যদি আমি এখানে একটা পরে একটা আমি এখানে রাখি, হ্যাঁ রাখার পরে আমি যদি এগুলোকে এখন যোগ করে দিই, ঠিক আছে, তাহলে এরকম একটা সিগন্যাল পাওয়া যাবে, সেগুলোকে বলা হয়, এটা দেখতে অনেকটা শর্ট উত্তরের মতো দেখতে, এটা হচ্ছে একটা এরর সিগন্যাল। এই এরর সিগন্যালটাকে বলা হয় হচ্ছে the quantization error. The quantization error is depend on the number of the quantization level। তার মানে লেভেল যত বেশি হবে তার quantization error গুলোর এটাও তত বেশি হবে। ঠিক আছে, মানে এররটা তার বেশি হবে।
তাহলে এই কোয়ান্টাইজেশন এরর থেকে যে সিগনেচারটা পাইছি তার পিক টু পিক ভ্যালু যদি হয় কিউ, কারণ তার উপরটা হচ্ছে কিউ/2 আর নিচেটা হচ্ছে কি -কিউ/2। ওকে, কারণ প্রত্যেক ক্ষেত্রে দেখো এটা হাফ 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 করে ডিসটেন্স আমরা আগাচ্ছি, ঠিক আছে? তাহলে দুটো যোগ করলে কি হয়ে যাবে, এটা কিউ সমান হয়ে যাবে কিউ/2 মাইনাস কিউ/2। ওকে, তাহলে কিউ, তাহলে এটাই হচ্ছে। আর ইকিউটা হচ্ছে কি, the output of the quantizer can be considered as a noise signal with an RMS value। তাহলে RMS value EQ equal to কি হবে, Q divided by 2 into √3, এটা হচ্ছে তার ফর্মুলা। আচ্ছা, এখন আমি যদি তার অ্যাপারচার টাইমটা জানি, অ্যাপারচার টাইমটা কি? In order to perform the operation of a quantizing and coding, এই যে কোয়ান্টাইজেশন এবং কোডিং, an AD converter requires an aperture time। তার এই কোয়ান্টাইজেশন এবং কোডিংটা পারফর্ম করার জন্য একটা অ্যাপারচার টাইম লাগবে, ঠিক আছে? যে একটা টাইম লাগে সেটাই বেসিক্যালি হচ্ছে অ্যাপারচার টাইম। A sample and hold system is used in order to avoid the use of very fast and expensive AD converters। আচ্ছা, আর স্যাম্পলিং এন্ড হোল্ডটা কি জিনিস? দেখো এখানে একটা কি ছিল, এখানে হচ্ছে একটা সিগন্যাল, এটা অ্যানালগ সিগন্যাল। এটা কি করলাম, প্রথমে যে কোনো একটা ভ্যালু দিয়ে আমরা গুণ করলাম, এটাকে বলা হয় স্যাম্পলিং। আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম, যেমন কোনো একটা গানকে রেকর্ডেড কোনো সং যদি এফএম রেডিও পাঠাতে চায় তখন কি করে, তখন একটা ক্যারিয়ার সিগন্যাল দিয়ে মডুলেট করে তারপরে পাঠায়। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো the use of the sample hold circuit is useful because it provides a very small time for taking a very rapid sample of the signal and then holding its value till it is converted। আচ্ছা, আমার মনে হয় তার আগে তোমার স্যাম্পল এন্ড হোল্ডটা জানা আসা দরকার। আচ্ছা, স্যাম্পল এন্ড হোল্ডটা কি জিনিস? The result of the sampling process is identified to multiplying an analog signal by a train of pulse unit magnitude। দেখো এখানে একটা অ্যানালগ সিগন্যালকে একটা ট্রেন পালস সিগন্যাল দিয়ে গুণ করা হচ্ছে, যেগুলোর ভ্যালু হচ্ছে সবগুলো হচ্ছে ইউনিট ভ্যালু, ধরো 1। এখন এই দুটার সাথে যখন গুণ হবে তখন কি হবে? The resultant modulated signal is shown এত this presents preserves the amplitude of the analog signal in the modulation envelope of the purpose of the pulses। তো এটা যেটা করে, যে মেইন যে অ্যানালগ সিগন্যালটা থাকে তার এমপ্লিটিউডে কিন্তু কোনো ধরনের চেঞ্জ করে না। জাস্ট কি করে, এই যে সিগন্যালটা এটার সাথে যখন গুণ হয় তখন ধরো এই সিগন্যালটা যেহেতু 1 ইউনিটের, কিছু এখানে থাকবে, কিছু এখানে থাকবে, কিছু এখানে থাকবে। হ্যাঁ, তো এটা যেমন প্লাস এমপ্লিটিউডের সাথে যেভাবে গুণ হবে, এই মাইনাস এমপ্লিটিউডের সাথে একইভাবে গুণ হবে। তো গুণ হওয়ার পরে এটার সাথে গুণ হয়ে রেজাল্টটা যেটা হবে এটা হচ্ছে অ্যানালগ সিগন্যালটার মতোই হবে, কিন্তু ভিতরে হচ্ছে আমাদের এনভেলপের মধ্যে একটা ডিসক্রিট সিগন্যাল ঢুকে গেছে, ঠিক আছে? তার মানে এটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে তার বাইরে যে অংশগুলো আছে, যেমন এটার বাইরে অ্যানালগ সিগন্যালের বাইরে জায়গাটা হচ্ছে 0, তাহলে 0 এর সাথে এই এতটুকু গুণ করলে 0 হবে, এতটুকু গুণ করলে 0 হবে, এতটুকু গুণ করলে 0 হবে, এতটুকু গুণ করলেও 0 হবে, ঠিক আছে? তার মানে বাকি জিনিসগুলো এখানে রয়ে গেছে। এরপরে দেখি, নাও দ্য কোশ্চেন ইজ হাউ লং এ সিগন্যাল বি স্যাম্পল সো অ্যাজ নট টু লুজ ইটস আইডেন্টিটি। এখন একটা সিগন্যালটাকে, হ্যাঁ, কত দূর পর্যন্ত আমাদেরকে মানে স্যাম্পল করা উচিত, যতদূর পর্যন্ত করলে এই সিগন্যালটা তার নিজস্ব কোনো ক্যারেক্টারিস্টিক্স হারাবে না। The sample the sampling theorem states that if the highest frequency content in the input signal is fh hertz, এখানে বলতেছে এই যে সিগন্যালটা এটা তো একটা ফ্রিকোয়েন্সি আছে, রাইট? হ্যাঁ, আমরা কি টাইম পিরিয়ড থেকে ফ্রিকোয়েন্সি বের করতে পারি না? তো তার তো একটা ফ্রিকোয়েন্সি আছে। এখন তার ফ্রিকোয়েন্সি যদি হয় fh, then input signal can be recovered without distortion if it is sampled। যেমন এখানে যে সিগন্যালটা দিয়ে এখানে 10% গুণ করা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি যদি at least twice fh হয়, তখনই কিন্তু এই সিগন্যালটাকে আমরা উইদাউট এনি ডিস্টরশন রিকভার করতে পারবো। এটা হচ্ছে ওরকম যেটা আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম, ধরো কোন একটা ছোট একটা সিগন্যাল আছে, ধরো এটা মনে করো 50 হার্টজ,
তখন এটাকে ধরো 100 হার্জের সিগন্যালের সাথে যদি আমি মডুলেট করি, ক্যারিয়ার দিয়ে আমি গুণ করার পরে তারপর কি করবে, আমার এটা এফএম রেডিও স্টেশন থেকে আমার মোবাইলে আসবে, আসার পরে এটা কি করতে হবে, ডিমডুলেট করতে হবে। তারপরে কি করবো, আমি এটা আসলে বেসিক্যালি শুনতে পারবো। হ্যাঁ, বা এখন বেসিক্যালি স্যাম্পলিং এর কথা বলা হচ্ছে। এখন যেহেতু মিক্সিং করা হচ্ছে, মিক্সিং এর ক্ষেত্রে আমি যদি কোনটা সিগন্যালের সাথে মিক্সিং করি, তার ফ্রিকোয়েন্সি হইতে হবে যে আমার যে মেইন যে সিগন্যাল তার সাথে অ্যাটলিস্ট 2 টাইমস বেশি। তাইলে যখন আবার আমি এই সিগন্যালটাকে এটা থেকে বাদ দিব, তাহলে আমি 50 হার্জ সিগন্যালটা কমপ্লিটলি ফেরত পাবো। যদি এই মিনিমাম টুয়াইস এফ এর চাইতে কম হয়, কম হয়, তখন কি করবে, এই যে সিগন্যালটা এটার পর ডিস্টর্টেড কন্ডিশনে পাবো, অরিজিনাল সিগন্যালটা পাবো না। এটা এই থিওরামটাকে বলা হচ্ছে নাইকোস থিওরাম, ঠিক আছে। আর এই রেটটাকে বলা হচ্ছে নাইকোস রেট। এতে এই কথাগুলো বলা আছে, কিন্তু বাস্তবে কিন্তু টুয়াইস এফ না, তার চেয়ে তার বেশি দিয়ে আমরা স্যাম্পলিং করি। This is called the Nyquist rate. However, in practice, it is necessary to sample at least 5 hertz, 5f samples per second in order to reduce the effects of noise and non-sinusoidal filters. Okay, the sample and hold circuit acts as a low pass filter with a cutoff frequency f not equal to fs by 2, আর fs হচ্ছে এখানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তো এটা করার পরে কি করতেছি আমরা আসলে, তারপরে হচ্ছে চলে যাচ্ছে যে কোয়ান্টাইজেশন। তার কোয়ান্টাইজেশন কিভাবে যাব, এই যে প্রথমে এখান থেকে আমরা এতটুকু এরিয়া নিব, এটা এইভাবে নিব, প্রথমটা নিব হচ্ছে এরকম। তারপরে দেখো এখান থেকে পরের এমপ্লিটিউড যেতে হলে কি হলো, আমি এই যে এখান থেকে নিব এতটুকু, আমার এতটুকু অংশ বাদ পড়তেছে। তারপর নিব হচ্ছে এভাবে, তারপর এখানে, তারপর হচ্ছে আবার এই যে এখানে। পরবর্তীতে সিগন্যাল গুলোতে আবার কিছু জিনিস আবার এখানে যে জিনিসটা লস করছে, এটা কিন্তু আবার এখানে রিকভার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। বোঝা গেছে? এখন আসি হচ্ছে স্যাম্পল এন্ড হোল্ড। স্যাম্পল এন্ড হোল্ড কি করে, সে ধরো একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়ার আগে সে কি করে, নতুন স্টেপে যাওয়ার আগে আগে বা একটা স্টেপের জন্য কাজ করার জন্য সে কি করে, ওই সিগন্যালটাকে হোল্ড করে রাখে কিছুক্ষণ, ওই কাজটাকে সে কমপ্লিট করার জন্য, একটা স্টেপ পুরোটাকে শেষ করার জন্য, ঠিক আছে। এটাকে স্যাম্পল এন্ড হোল্ড বলে। এখানে কি বলছে, a sample and hold system is used in order to avoid the use of the very fast and expensive AD converter. sample and hold ইউজ করলে আমাদের যে AD কনভার্টারের এক্সপেন্সটা কমায় ফেলতে পারে এবং এটাকে আরো অনেক বেশি ফাস্ট করতে পারে। The use of the sample and hold circuit is useful because it provides a very small time, এটা খুবই কম সময় নেয়, for taking a very rapid sample of the signal and then holding its value till it is converted. একটা সিগন্যাল যখন এটাকে স্যাম্পলিং শুরু হয়, তার পরবর্তী স্টেপে যাওয়ার আগ পর্যন্ত সেটাকে ধরে রাখে, সে অন্য কোনো স্টেপে যাবেই না। এটাকে শেষ করার পরে তারপর হচ্ছে পরে যাবে, এই স্টেপটা শেষ করার পর তারপর স্টেপে যাবে, স্টেপ শেষ করার পরে পরে স্টেপে যাবে। এই যে একটা স্টেপ সে ধরে রাখার যে ক্যাপাবিলিটি, এটাকে বলা হয় স্যাম্পল এন্ড হোল্ড। মানে এটাকে স্যাম্পলিং করা শেষ করবে এবং ততক্ষণ পর্যন্ত এটাকে ধরে রাখবে, এটাকে বলা হয় স্যাম্পল এন্ড হোল্ড until it is converted. For a sinusoidal signal to be converted into a digital form, the maximum rate of change occurs at the instant where the voltage goes through zero. Okay, the amplitude change of voltage at this instant is, যদি এটাকে চেঞ্জ ইন ভোল্টেজ থেকে ডেল ই বলি, তাহলে আমরা এটা কিভাবে লিখবো, তাহলে যে সিগন্যালটা সেটা অ্যামপ্লিটিউড, সেটা যদি হয় ইএম sin ওমেগা টি, তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব at times t equal to 0, আর আমাদের টি এটা হচ্ছে কি, এখানে হচ্ছে অ্যাপারচার টাইম। ওকে, তারপর আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করে এখানে টি ইকুয়াল টু টি বসাই দিব। এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে ওমেগাটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, আর সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে। তো কস ওমেগা টি যদি হয়, তো এখানে টি এর ভ্যালু যদি বসাই 0, কস 0 ডিগ্রি মান 1, তো আলটিমেটলি এটা বাদ চলে যাবে। এখানে কি কি থাকবে, ইএম ওমেগা টি এ থাকবে। তাহলে টি এটাকে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে ডেল ই ডিভাইডেড বাই ওমেগা ইএম, এটাই হচ্ছে আমাদের অ্যাপারচার টাইম। আবার ওমেগা এক্সাম ভাঙি কি পাবো, টুয়াইস পাই এফ। একটু পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো। স্যার বুঝছি। ওকে, তাহলে আসলে পরে টপিকে চলে যাই।
আচ্ছা, এই বিভিন্ন ধরনের অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য অনেকগুলা মেথড আছে। তার মধ্যে একটা মেথড হচ্ছে র্যাম টাইপ ডিজিটাল ভোল্টমিটার। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে? এত বড় সিগন্যাল বা কনফিগারেশন থেকে ভয় পাওয়ার কিছু না, এটা খুবই সহজ। একবার বুঝলে ইজিলি তোমরা নিজের ভাষায় লিখতেও পারবা, নিজের মতো করে ড্র করতে পারবা। So the operating principle of a RAM type digital voltmeter is to measure the time that a linear ramp voltage takes to change from the level of input voltage to zero voltage. Okay, এই কথাটা এখানে বলছে, এখানে হচ্ছে একটা RAM type voltage ইউজ করা হবে এবং এটা কাউন্টার দিয়ে কাউন্ট করা হবে। কি কাউন্ট করা হবে? এটা এই জিরোতে আসার আগ পর্যন্ত তার যে সময়টা নিছে ওইটা। এই দেখো এই কথাগুলো কিন্তু এখানে বলছে, the operating principle of a RAM type digital voltmeter is to measure the time that a linear ramped volt takes to change from the level of input voltage to the zero voltage. তার মানে এই যে ইনস্ট্রুমেন্টটা সেটা কি করে, প্রথমে একটা ইনপুট ভোল্টেজ দিবে, এটা কি করবে, আসবে, আসার পরে কি করবে, আমি এটাকে এমন ভাবে চেঞ্জ করব আরো ইনস্ট্রুমেন্ট দিয়ে বা ডিভাইস দিয়ে, সেটা কি করবে, এভাবে নিচের দিকে যেতে থাকবে। যেহেতু এটা পজিটিভ ছিল, তারপর এটা কোন দিকে আসতেছে, জিরোর দিকে আসতেছে, জিরোর দিকে আস্তে আস্তে একটা সময় পরে আবার নেগেটিভ হয়ে যাবে। তার মানে পজিটিভ ছিল হচ্ছে +12 ভোল্ট, আমি নেগেটিভ পর্যন্ত কতটুকু নিলাম, -12 ভোল্ট। তার মানে এটা প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, এই কারণে এটাকে বলা হয় নেগেটিভ গোয়িং একটা সিগন্যাল। আর এটা জিরোতে আসার আগ পর্যন্ত যে টাইমটা সে ব্যয় করে, এটাই হচ্ছে আমরা কাজে লাগাবো আজকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্সনের ক্ষেত্রে। তাহলে কিভাবে কাজে লাগবে দেখে এখানে খুবই মানে খুবই কমপ্লেক্স মনে হলো, আসলে খুবই সহজ একটা জিনিস। ঠিক আছে, দিস টাইম ইন্টারভাল ইজ মেজার্ড উইথ অ্যান ইলেকট্রনিক টাইম ইন্টারভাল কাউন্টার। কাউন্টার কথা অলরেডি বলে ফেলছি, এখানে একটা কাউন্টার থাকবে। হ্যাঁ, এই সার্কিটে একটা কাউন্টার থাকবে, এই কাউন্টার দিয়ে হচ্ছে এই টাইমটা সে কাউন্ট করবে। And the counter is displayed as a number of the digits on the electronic indicating tubes. তো এখানে একটা আমাদের ডিসপ্লে ডিভাইস থাকবে, সেখানে হচ্ছে কাউন্টারটা এই সেকেন্ডটা কাউন্ট করছে, সময়টা কাউন্ট করছে, সেটা এখানে এজ এ ডিজিট হিসাবে সেখানে শো করবে। ঠিক আছে, at the start of the measurement a ramp voltage is initiated. ঠিক আছে, এখানে একটা র্যাম্প ভোল্টেজ জেনারেটর আছে, সে কি করবে, এরকম একটা র্যাম্প ভোল্টেজ সে জেনারেট করবে। ধর প্রথমে 12 ভোল্ট আছে, র্যাম্প মানে কি, এরকম একটা স্লোপ করে নিচের দিকে যাওয়া বা উপরের দিকে ওঠা, একই কথা। এটা পজিটিভ গোয়িং হতে পারে, নেগেটিভ গোয়িং হতে পারে। এটা যদি নিচের দিকে আসে নেগেটিভ গোয়িং, আর যদি উপরের দিকে যায় এটা হচ্ছে তখন পজিটিভ গোয়িং। ওকে, so a negative going ramp is shown but a positive going ramp may also be used. এখানে আমরা পজিটিভ গোয়িং ইউজ করতে পারি, নেগেটিভ গোয়িং ইউজ করতে পারি, ইটস আপ টু আস। The ramp voltage value is continuously compared with the voltage being measured. আচ্ছা, দেখো এখানে কিন্তু আমরা দুইটা কম্পারেটর সার্কিট ইউজ করতেছি, এখানে একটা কম্পারেটর, এখানে একটা কম্পারেটর। তো কম্পারেটর সার্কিটের কি কাজ বলো তো? এটা হচ্ছে সিগন্যালের কি মাইনাস, এটা হচ্ছে প্লাস। বায়াসিং করি না, কত কত দিয়ে বায়াসিং করি, এটা হচ্ছে প্লাস ভিসিসি, আর এটা হচ্ছে কত, মাইনাস ভিসিসি, রাইট? জানো তো এগুলো নাকি? স্যার এটা কত, 2 নাম্বার পিন, এটা হচ্ছে 3 নাম্বার পিন। এখানে মনে করো এখানে একটা ইনপুট আসতেছে, হ্যাঁ এখানে একটা ইনপুট আসতেছে। তো কম্পারেটর কি করবে, 2 নাম্বার পিনে মনে করো আসতেছে 5 ভোল্ট, আর এই যে 3 নাম্বার পিন যেটা ছিল সেখানে আসতেছে মনে করো 6 ভোল্ট। তার মানে কোন পিনে ভোল্টেজ বেশি, প্লাসের না মাইনাসের? প্লাস প্লাসের। তাহলে আউটপুটে সে কি দিবে, 1 প্লাস দিও স্যার, আউটপুটে কত প্লাস দিবে? প্লাস হ্যাঁ, প্লাস দিচ্ছি। রাইট, এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মানে তুমি যা দিয়ে বায়াসিং করবে আউটপুটে তাই আসবে। যেহেতু পজিটিভ ইনপুটটা বড়, সো তুমি যদি 15 ভোল্ট দিয়ে বায়াসিং করো আউটপুটে কত আসবে, 15 ভোল্ট আসবে। আর যদি কোনো কারণে এটা 3 ভোল্ট হয়ে যায়, তার মানে এটা কি বড় হয়ে গেছে না, তার মানে এখানে আউটপুটে কি আসবে, নেগেটিভ ভিসিসি আসবে। এখানে একটা ইনপুট ভোল্টেজ যেটাকে কিনা আমরা আসলে বেসিক্যালি ডিজিটাল ভ্যালুতে কনভার্ট করব। হ্যাঁ,
তো এখানে কিছু রেঞ্জিং এন্ড এটিনুয়েটর ইউজ করা হচ্ছে এই কারণে, কারণ এই কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য কম্পিউটারের একটা কিন্তু লিমিটেশন আছে, সে চাইলে যে কোনো ধরনের ভোল্টেজ ইনপুট নিতে পারবে না। এটাকে কিছু এবং তার রেঞ্জও ঠিক করা যদি প্রয়োজন হয়, রেঞ্জ ঠিক করবে কতটুকু সে ইনপুট নিবে, তার ম্যাগনিটিউড যদি কোনো কারণে বেশি থাকে তাহলে সেটাকে ছোট করে সে এখানে ইনপুট দিবে। এটা হচ্ছে তার কাজ। এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, যেটাকে আমরা হচ্ছে ডিজিটাল ভ্যালুতে বা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব। আচ্ছা, তো এখানে একটা র্যাম জেনারেটর, এখান থেকে সেটা জেনারেট করতেছে, সে এখান থেকে কোথায় আসবে, কম্পিউটারে আসবে, কম্পিউটারের সাথে কম্পেয়ার করবে। এরপর দেখি কম্পিউটারের সাথে কম্পেয়ার করার পরে কি হয়। The RAM voltage value is continuously compared with the voltage being measured, যেটাকে unknown voltage, যেটাকে আমরা আসলে ডিজিটাল ভোল্টেজে কনভার্ট করব। At the instant the value of RAM voltage is equal to that of the unknown voltage, a coincidence circuit called an input comparator। আচ্ছা, দেখো আমি যখন কম্পেয়ার করতেছি, এটা 5 ভোল্ট, কোনো কারণে এটাও 5 ভোল্ট হয়ে গেল। এখন কম্পারেটরের আউটপুটে কত দিবে বলো? স্যার আগে বলুন স্যার। ইনপুটে মাইনাসও 5 ভোল্ট দিলাম, প্লাসও 5 ভোল্ট দিলাম, এখন কম্পারেটরের আউটপুট কত হবে বলো? জিরো। আউটপুটে কি 0 ভোল্টেজ দিবে না? আউটপুটে জিরো পাবো জি স্যার। আচ্ছা, এই কথাটা কিন্তু ওখানে বলছে। হ্যাঁ, তো আমাদের যে কোনো একটা পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট, কোইন্সিডেন্স পয়েন্ট, যে পয়েন্টে আমাদের যে আননোন ভোল্টেজ, হ্যাঁ, এবং আমাদের যে ইনপুট ভোল্টেজ, সরি এই র্যাম ভোল্টেজ, হ্যাঁ, র্যাম জেনারেটরের ভোল্টেজ এবং আমাদের যে আননোন ভোল্টেজ, দুইটা একসময় যায় এখানে কি করতেছে, একটা একটার সাথে কি কোইন্সাইড করতেছে না, করতেছে কিনা? তাহলে ওই পয়েন্টে আমাদের আউটপুট কত আসবে? 0 আসবে। এবং এটা কি করবে, এখানে একটা গেট আছে, সেই গেটটাকে কি করবে, ওপেন করে দিবে। যখনই কোইন্সাইড করবে কম্পিউটার একটা ভ্যালু আসবে এবং ওই ভ্যালুর জন্য হচ্ছে সেই গেটটাকে ওপেন করবে। যখনই গেটটা ওপেন হবে তখন একটা কাউন্টার আছে, যেটা কিনা কি কাউন্ট করবে, টাইম কাউন্ট করে কতক্ষণ ধরে গেটটা ওপেন হওয়া শুরু করছে। এই যে এখানে আসার পরে কি গেট ওপেন হয়েছে। তো একটা সময় পরে যে কি হবে, যে রেফারেন্স ভোল্টেজ ছিল কি, একটা ডিসি ভোল্টেজ দেখতে পাচ্ছি, রাইট? রেফারেন্স না মানে আননোন ভোল্টেজটা ডিসি না? জি স্যার। তো এখানে সে একটা সময় যখন সে 0 পাস করে যাবে, হ্যাঁ, এই যে র্যাম ভোল্টেজটা, তখন এর সাথে কি কোইন্সিডেন্সটা কি আর থাকবে? নেগেটিভে থাকবে নাকি? শুধুমাত্র একটা পজিটিভ ভ্যালুর জন্য তো থাকবে, এটা পজিটিভ ভ্যালু না? এতটুকু রেঞ্জের মধ্যে তো সে কি করবে, এটার সাথে কোইন্সাইড করবে। এর বাইরে চলে গেলে, উপরে চলে গেলে বা যদি 0 থেকে নিচে চলে যায় তাহলে কি সে করবে? করবে কিনা? কারণ এই ভোল্টেজটা কি 0 টু এত পর্যন্ত হিসাব করি না আমরা, ধরে নিলাম এটা হচ্ছে 9 ভোল্ট। তাহলে 12 ভোল্টটা কইমা কত হইলো, সরি 12 ভোল্টটা কইমা এখানে 9 ভোল্ট হলো, আর এটাও কন্টিনিউয়াসলি 9 ভোল্ট দিচ্ছে। তাহলে এটা পরে কি কোইন্সিডেন্সটা চলে যাবে না? তখন কি হয় দেখি। At the instant the value of the RAM voltage is equal to that of the unknown voltage, a coincidence circuit called an input comparator generates a pulse which opens the gate। ঠিক আছে, সেই গেটটাকে ওপেন করবে। The RAM voltage continues to decrease till it reaches the ground। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে তখন সেটা কি করবে, ডিক্রিজ হতে থাকে। তারপরে কি হবে দেখি। At this instant another comparator called ground comparator generates a pulse and closes the gate। যখনই কিনা সে এই কোইন্সিডেন্সটা বন্ধ হয়ে যাবে বা 0% ডিটেক্টরের মতো যখন 0টা সে পাস করে চলে যাবে, তখন হচ্ছে এখানে একটা কম্পিউটার আছে, তখন সে কি করবে, এখানে আরেকটা সিগন্যাল সে বা পালস সে দিবে, যেটা কিনা কি করবে, এই গেটটাকে বন্ধ করে দিবে। যদি গেটটাকে সে বন্ধ করে দেয় তখন কি হবে, এই গেট ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত একটা টাইম ছিল না, টাইম ইন্টারভাল, এই টাইম ইন্টারভালটা হচ্ছে টি, যেটা কিনা কাউন্ট করছে হচ্ছে এই কাউন্টার। The time elapsed between opening and closing of the gate is t as identified in figure এত। During this time interval pulses from a clock pulse generator pass through the gate and are counted and displayed। ঠিক আছে, যখনই
কতগুলো কি বোঝা গেছে? জি স্যার। খুবই সহজ কথা। যদি আবার বলি ডিউরিং দিস টাইম ইন্টারভাল, এই টাইম ইন্টারভালে কি হবে? পাসেস ফ্রম এ ক্লক পালস জেনারেটর। এখানে একটা ক্লক পালস জেনারেটর আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ক্লক পালস জেনারেটর বা অসিলেটর বলে, যেটা কিনা একটা পালস জেনারেট করবে, পাস থ্রু দ্য গেট এন্ড আর কাউন্টেড এন্ড ডিসপ্লেড। এই যে এই টাইম ইন্টারভাল পর্যন্ত এই ক্লক অসিলেটরটা যে পরিমাণ পালস সে জেনারেট করবে, হ্যাঁ, ধরো এরকম যতগুলো পালস সে জেনারেট করবে, এই অতগুলা পালস সে এখানে কাউন্ট করবে। এই যে দেখো এখানে, দেখো এতগুলা পালস সে কাউন্ট করছে, তার মানে এতগুলা ডিজিট সে এখানে শো করবে, ঠিক আছে? The decimal number as indicated by the readout is a measure of the value of input voltage. তার মানে এই যে ডিসপ্লেটা এখানে যে ভোল্টেজটা শো করবে এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, যেটা এখানে ডেসিমালে শো করবে। ডেসিমাল মানগুলো কি 0 1 এরকম, ঠিক আছে? এটা কি বোঝা গেছে? বোঝা যায় নাই? জি স্যার। তো ডিসপ্লেতে বেসিক্যালি কি শো করতেছে? ডিসপ্লেতে এটা শো করছে সেটা ডেসিমাল নাম্বার, কিন্তু সেটা কার কার থেকে আসছে? এই ডিজিটাল কাউন্ট গুলো থেকে আসছে না? যদি এখানে 1 1 1 এরকম হয়, বা ধরো 0 0 0 1 এরকম হইতো, তাহলে তার করসপন্ডিং ডেসিবেল একটা নাম্বার আছে, রাইট? সেটা কি এখানে শো করবে, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা। The sample rate multivibrator determines the rate at which the measurement cycles are initiated. The sample rate circuit provides an initiating pulse. তোমার স্যাম্পল রেট একটা সার্কিট থাকে, এই যে এটা, হ্যাঁ, স্যাম্পল রেট এই ব্লকটার কি কাজ বেসিক্যালি? হ্যাঁ, এটা একটা পালস ইনিশিয়েট করে ফর দ্য র্যাম্প জেনারেটর টু স্টার্ট ইজ নেক্সট র্যাম্প ভোল্টেজ। আচ্ছা, ধরো সে এই কাজটা একবার করার পরে কি হয়েছে, একটু পর্যন্ত কি ছিল, সে পালস গুলা হিসাব করছে, এরপরে কি হচ্ছে? এখানে তো কোনো কোইন্সিডেন্স নাই। যদি না থাকে এরপর কি হচ্ছে? এই কাউন্টারটা কি অফ না? এটা কি সারা জীবন অফ থাকবে? এটাকে কি করতে হবে? সে এই যে স্যাম্পল রেটটা সেটা কি করবে, এটাকে আবার রিএনার্জাইজ করবে, র্যাম জেনারেটরটাকে রিস্টার্ট দেওয়ার মতো। সে কি করবে, আবার একটা ইনপুট ভোল্টেজ সে 12 ভোল্ট জেনারেট করবে পজিটিভ, তারপর আবার সে নেগেটিভ গোয়িং যাবে, তারপর আবার সে টাইমটা কাউন্ট করবে, আবার সে উপরের দিকে উঠবে, ঠিক আছে? এটা কাজ হচ্ছে এটা। At the same time it sends a pulse to the counters which sets all of them to 0, ঠিক আছে? তো এই সময় কি করবে, ইট সেন্ডস এ পালস টু দ্য কাউন্টারে সেটা পালস পাঠাবে, সেটা কি করবে, হুইচ সেটস অল দেম টু 0, যেটা কিনা কাউন্টারের যে ভ্যালুগুলো ছিল আগের রিস্টোর করা ছিল এগুলোকে সব 0 করে দিবে। ধরো আগে যা কাউন্ট করছিল সেগুলো এখন 0 করে দেবে। দিস মোমেন্টারিলি রিমুভস দ্য ডিজিটাল ডিসপ্লে অফ দ্য রিডাউট। তখন ডিজিটাল যে ডিসপ্লেটা থাকবে তারও ভ্যালুগুলোকে সে রিসেট করে দিবে। বোঝা গেছে? এটা খুবই ইজি একটা জিনিস, এবং কথাগুলো সম্পূর্ণ নিজের ভাষায় লেখার চেষ্টা করে, এত জিনিস তো আর মুখস্থ করে পারবা না, রাইট? এখন এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। কুইজের টাইম ঠিক করছো?